২০০৯ সাল থেকে ভারত বাংলাদেশের জনগণের পরিবর্তে কেবল শেখ হাসিনার ওপর তার সমস্ত রাজনৈতিক পুঁজি বিনিয়োগ করেছিল। দিল্লির নীতি নির্ধারকরা সবসময় চীন ও পাকিস্তানের ভয় দেখিয়ে ঢাকাকে চাপে রাখতে চেয়েছে, কিন্তু এই ভয়ে ভারত এতটাই অন্ধ ছিল যে তারা বাংলাদেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। বিগত এক দশক ধরে দিল্লি ও ঢাকার সম্পর্ককে ভারত বারবার সোনালী অধ্যায় হিসেবে প্রচার করে এসেছে। সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে ট্রানজিট ও করিডোর সুবিধা, 2014 পরবর্তী সময়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখানো হতো। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের চোখে এই তথাকথিত সোনালী অধ্যায় অনেকটা একপাক্ষিক সুবিধা আদায়ের এবং একটি বিশেষ রেজিমের ওপর ভারতের কট্টর সমর্থনের নামান্তর। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং তার ভারতে পলায়ন সেই সাজানো বাগান তছনছ করে দিয়েছে। প্রশ্ন উঠেছে, দিল্লি কি একটি বন্ধুরাষ্ট্র হারিয়েছে, নাকি তাদের দীর্ঘদিনের লালিত আধিপত্যবাদের চূড়ান্ত পতন ঘটেছে? 2009 সাল থেকে ভারত বাংলাদেশের জনগণের পরিবর্তে কেবল শেখ হাসিনার ওপর তার সমস্ত রাজনৈতিক পুঁজি বিনিয়োগ করেছিল। দ্বিপাক্ষিক বাণিজ্য $14 বিলিয়ন ছাড়ানো বা $8 বিলিয়ন ঋণের গল্প শোনানো হলেও বাংলাদেশের মানুষ দেখেছে ভিন্ন চিত্র। ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা যা করেছে তাকে দিল্লি প্রশংসনীয় বলছে, কিন্তু তিস্তার পানি বা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে হত্যা নিয়ে ভারতের কৌশলগত নীরবতা মানুষকে ক্ষুব্ধ করেছে। ভারত ধরে নিয়েছিল ঢাকায় একটি অনুগত সরকার থাকলে তাদের স্বার্থ চিরস্থায়ী হবে। ফলে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার বা ভোটাধিকার হরণ নিয়ে যখন পশ্চিমা বিশ্ব সরব ছিল, তখন ভারতকে অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছে। এই অন্ধ সমর্থন বাংলাদেশের মানুষকে এই বিশ্বাসে উপনীত করেছে যে শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে দিল্লির প্রত্যক্ষ মদত ছিল। ভারতের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ব্যর্থতা ছিল নিরাপত্তার দোহাই দিয়ে গণতন্ত্রকে বিসর্জন দেয়া। 2014, 2018 এবং 2024 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোতে ভারতের ভূমিকা বাংলাদেশের সাধারণ মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। যখন বিরোধী দলগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল এবং তরুণ প্রজন্মের কণ্ঠরোধ করা হচ্ছিল, তখন ভারত স্ট্যাটাসকো বা স্থিতাবস্থার বজায় রাখার স্বার্থে সেই নিপীড়নকে পরোক্ষ বৈধতা দিয়েছে। আজ যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশের ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে, তখন ভারতের অবস্থান আরও পরিষ্কার হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে এটি এখন স্পষ্ট যে ভারত রাষ্ট্র নয়, বরং ব্যক্তির নিরাপত্তা এবং নিজের কায়েমি স্বার্থ রক্ষার্থেই বেশি ব্যস্ত। দীর্ঘদিন ধরে ভারত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তাদের সহযোগিতার কথা স্মরণ করিয়ে দিয়ে এক ধরনের কৃতজ্ঞতার দায় চাপিয়ে রাখতে চেয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে বাংলাদেশে একটি বিশাল প্রজন্মগত পরিবর্তন ঘটে গেছে। জনসংখ্যার 45% বেশি এখন তরুণ, যারা 71 দেখেনি। তারা ভারতকে মূল্যায়ন করে বর্তমান আচরণের ভিত্তিতে। এই জেনজি প্রজন্ম তাই ভারতকে মুক্তিদাতা হিসেবে দেখে না, দেখে এক আগ্রাসী প্রতিবেশী হিসেবে। তারা দেখেছে ভারতের স্বার্থে ট্রানজিট দেয়া হয়, বন্দর খুলে দেওয়া হয়, কিন্তু বিনিময়ে বাংলাদেশ পায় কেবল আশ্বাস। ঐতিহাসিক দোহাই দিয়ে বর্তমানের অশুভ সম্পর্ক এবং রাজনৈতিক হস্তক্ষেপকে তারা প্রত্যাখ্যান করেছে। 71-এর আবেগ দিয়ে এখন আর বর্তমানের আধিপত্যবাদকে ঢেকে রাখা সম্ভব নয়। রেলপথ, নৌপথ এবং বন্দর ব্যবহারের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করেছে, যাকে কানেক্টিভিটির মোড়কে উপস্থাপন করা হয়। কিন্তু বাংলাদেশের জনগণ একে দেখেছে করিডোর সুবিধা হিসেবে। বাংলাদেশের মানুষের জনমনে এই ধারণা বদ্ধমূল হয়েছে যে এসব অবকাঠামো প্রকল্প বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার বদলে ভারতের কৌশলগত সুবিধাই নিশ্চিত করেছে বেশি। ভারতের বিনিয়োগের কোনো সামাজিক ভিত্তি তৈরি হয়নি। ফলে হাসিনার পতনের পর এসব প্রকল্প এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক এখন জাতীয়তাবাদী চেতনার অংশ হয়ে দাঁড়িয়েছে। দিল্লির নীতি নির্ধারকরা সবসময় চীন ও পাকিস্তানের ভয় দেখিয়ে ঢাকাকে চাপে রাখতে চেয়েছে, কিন্তু এই ভয়ে ভারত এতটাই অন্ধ ছিল যে তারা বাংলাদেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। বেইজিং বা ওয়াশিংটনের প্রভাব ঠেকানোর দোহাই দিয়ে ভারত এমন এক সরকারকে টিকিয়ে রাখতে চেয়েছে যাদের কোনো জনসমর্থন ছিল না। এর ফলাফল হয়েছে বুমেরাং। আজ বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যের হাত থেকে বাঁচতে বিকল্প যে কোনো শক্তির সঙ্গে
মৈত্রী করতে মানসিকভাবে প্রস্তুত। ভারত তার নিজের কৌশলেই এখন কোণঠাসা। ভারতের সামনে এখন বাস্তবতা খুব নির্মম। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং বাংলাদেশের গণ অভ্যুত্থানকে সম্মান না জানিয়ে দিল্লি প্রমাণ করেছে তারা জনগণের বন্ধু হতে পারেনি। বাংলাদেশের মানুষ আর কোনো বড় ভাই বা দাদার খবরদারি মেনে নিতে রাজি নয়। সোনালী অধ্যায়ের নামে যে অসম সম্পর্কের ইমারত গড়ে তোলা হয়েছে তা ধসে পড়েছে। ভারত যদি এখনো মনে করে যে কোনো একটি দল বা ব্যক্তিকে ক্ষমতায় বসিয়ে তারা বাংলাদেশে নিজেদের প্রভাব বজায় রাখবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। বাংলাদেশের জনগণের এখন যে আপোষহীন মনোভাব তা ভারতকে একটা বার্তা দেয়, আর তা হলো আধিপত্যবাদের নতজানু সম্পর্ক আর নয়, এখন সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে, চোখে চোখ রেখে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।